হত্যা মামলায় এবার গ্রেফতার ইনু, মেনন, পলক ও মামুন। আসাদুজ্জামান মিয়ার 10 দিনের রিমান্ড আবেদন, আবারও রিমান্ডে কাফি। ভারতে পালানোর সময় আটক সাবেক এমপি ফজলে করিম। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ মির্জা ফখরুলের। অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। কাজে ফিরলেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। শিল্প এলাকায় গিয়ে মালিক শ্রমিকদের সঙ্গে কথা বললেন সচিব। নিজেদের স্বার্থেই কর্মপরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান। কারাগার থেকে পলাতক 929 আসামির হদিস নেই। নিরাপত্তা নিয়ে শঙ্কা। যে কোনো মূল্যে কয়েদিদের আইনের আওতায় আনা হবে, হুঁশিয়ারি কারা মহাপরিদর্শকের। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের টেস্ট জয়ী ক্রিকেটারদের সাক্ষাৎ। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে আরও 3 কর্তা। আলোচনা হতে পারে সাকিবের মামলা ইস্যুতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ক্রসফায়ারে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় গ্রেফতার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এছাড়া সাভারে লাশ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এবার ক্রসফায়ারে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যায় খিলগাঁও থানার মামলায় গ্রেফতার দেখানো হলো জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একই মামলায় আসামির বেশে আদালতে তোলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এছাড়া খিলগাঁও থানার আশিকুর রহমান হত্যা ও ভাটারা থানার একটি হত্যা মামলায়ও আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার সকালে ইনু, মেনন, পলক ও মামুনকে ঢাকার সিএমএম কোর্টে তোলার পর কারাগারে পাঠানো হয়। এদিকে একই মামলায় গ্রেফতার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে গত 2টা মামলায় তাকে সোনারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছিল। দীর্ঘদিন রিমান্ড হওয়ার পরে অদ্য যে মামলায় আবার সোনারেস্ট দেখে নিয়েছে, যে সেটার জন্য আমরা বলছি আইন বহির্ভূত, কনস্টিটিউশন বিরোধী। গত সরকারের আমলে মন্ত্রী ছিলাম এবং 14 দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা ছিলাম, সেই কারণেই এই মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। তবে সাভারে লাশ পোড়ানোর মামলায় তার আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আবদুল্লাহিল কাফি ওনাকে আজকে গ্রেপ্তার দেখিয়ে রাষ্ট্রপক্ষের 12 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অর্থাৎ 12 তারিখ থেকে 17 তারিখ সকাল 9টা পর্যন্ত উনি তদন্তকারী কর্মকর্তার অধীনে সাভারে রিমান্ডে থাকবেন এবং পরবর্তী 3 ঘন্টা অর্থাৎ 17 তারিখ 9টা থেকে 12টার মধ্যে ওনাকে বিজ্ঞ আদালতের সম্মুখে পুনরায় উপস্থাপন করার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন। আসামিদের আদালতে নেওয়ার সময় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভারতে পালানোর সময় আটক হয়েছেন চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। তাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। সকালে অবৈধভাবে ভারতে পালানোর সময় আখাউড়ার গাজীর বাজারের ফকিরমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, ভারতে পালানোর সময় ফজলে করিম সহ আখাউড়ার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা এবং মানব পাচার চক্রের সদস্য নাইম চৌধুরীকে আটক করা হয়েছে। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা হয়েছে। অনুষ্ঠিত হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ঘণ্টাব্যাপী এই বৈঠকে সরকারের নীতি নির্ধারণী বিভিন্ন ইস্যু, দেশের সাম্প্রতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত 8 আগস্ট শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি।
নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী 15 সেপ্টেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবসটি এবার গুরুত্বের সঙ্গে পালনের উদ্যোগ নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 14 ও 15 সেপ্টেম্বর দুদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। 14 তারিখে আমাদের 3:30টায় বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। 15 তারিখে আমরা কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সমাবেশ। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করতে হবে। এছাড়াও জনগণের শাসন প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। জানান, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন, প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন। এ সময় ডাক্তার জাহিদ অভিযোগ করেন, বিগত সরকার বেগম জিয়াকে জেলে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে অবহেলা করেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকারের সংবিধান পুনর্লিখন ও সংশোধনের এখতিয়ার রয়েছে, এমনটি মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। স্বৈরাচার হওয়ার পথ বন্ধে 70 অনুচ্ছেদ বাতিলের পরামর্শ তার। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখতে নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ অ্যাটর্নি জেনারেল। ছাত্র জনতার গণবিপ্লবে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যে সরকারের কাঁধে দায়িত্ব রাষ্ট্র সংস্কারের। 1 মাসে জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে নেওয়া হয় নানা উদ্যোগ। বুধবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে গঠিত হয় 6টি কমিশন। এর মধ্যে বিচার বিভাগ ও সংবিধান সংস্কার কমিশনের দিকেই বেশি নজর সবার, কারণ এ দুটি বিভাগ সংস্কার করতে দরকার পড়বে সংবিধান সংশোধনের। অ্যাটর্নি জেনারেলের কাছে প্রশ্ন ছিল, সংসদ ছাড়া অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের এখতিয়ার আছে কিনা। বিপ্লবোত্তর একটি সরকারে যদি মনে করেন সেই সরকার সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবেন, সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে। একটা হলো ট্রেডিশনাল ওয়ে, আর একটা হলো রেভলিউশনারি ওয়ে। এটাও সংবিধান সংস্কার কমিটি দেখবেন। তিনি বলেন, বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। ভবিষ্যতে একক ব্যক্তি আর যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য দরকার সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনী। রাষ্ট্রপতির ক্ষমতা যেটা বলেন সাংবিধানিকভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোয় বাংলাদেশের রাষ্ট্রপতি এখানে বসে ওনার সাংবিধানিক কোনো ক্ষমতা নাই। অ্যাপারেন্টলি দেখা যায় 2টা ক্ষমতা আছে। একটা ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগ করা, আর একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করা। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। অনেকটা ভূমিকা রেখেছে 70 অনুচ্ছেদ। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখতে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ সবকিছু বিচার বিভাগের অধীনে আনার পক্ষে মত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার। উচ্চ আদালতের বিচারক নিয়োগেও দরকার সুনির্দিষ্ট নীতিমালা। আফজাল হোসেন,
সময় সংবাদ, ঢাকা। খবর, ভারতের বিপক্ষে ঘোষিত টেস্ট দল নিয়ে মিরপুরে কথা বলছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে আশ্বিন পাকিস্তানের স্পিন অ্যাটাকের সঙ্গে কম্পেয়ার করলে বেশ এগিয়ে রয়েছেন। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে, কিন্তু আসলে এখন তো আমাদের অপশন আসলে নেই। আমরা যদি দেখি আমাদের পেসের যে একটা পুল যদি আমরা দেখি, সেখানে লেফট আর্ম পেস বোলার মোস্তাফিজ এবং শরীফুলি আমাদের প্রাইম পেস বোলারের মধ্যে পড়ে। যেহেতু মোস্তাফিজ আমাদের এই ফর্মেটটা খেলে না, সেখানে শরীফুল যেহেতু একটা ইনজুরি কনসার্ন রয়েছে, সো স্বাভাবিকভাবে আমরা করিনি, তাকে আর চিন্তা করিনি টেস্টে। বাট হ্যাঁ, এই অপশনটা হলে একটা ভেরিয়েশন আসে। বাট আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক, বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপে বেশ অনেক লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, কিন্তু এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের চেয়ে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে আমাদের কতটুকু সাকসেসফুল প্লেয়ার হতে পারে এবং কতটুকু অ্যাবিলিটি তার রয়েছে। সো সেই জায়গা থেকে কনসিডারেশনে আমাদের রাইট হ্যান্ড বলার যারা বোলিং করবে, আমার বিশ্বাস যে তারাও সেটা ডেলিভার করতে পারবে। বাংলাদেশ আপনার পাকিস্তানে যাওয়ার আগে লং টার্ম একটা ক্যাম্প করেছে, রাইট, সেখানে যে কন্ডিশনগুলি হবে সেগুলি তারা প্ল্যান করে। ইন্ডিয়াতে যেটা হচ্ছে যে বোলিংটা বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিফারেন্ট, এটা প্র্যাকটিস করার লম্বা সময়টাও পায়। আপনার এখানে যে কয়েকদিন পেল, এটাকে আপনারা যথেষ্ট মনে করেন কিনা যে ওখানে অ্যাডাপ্ট করে ওই সময়ের মধ্যে খেলতে পারবে ভালো? এটা তো একটা চ্যালেঞ্জ থাকবে, বাট ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের, আপনি যদি টিমটা দেখেন, ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু প্রচুর ম্যাচ খেলা এক্সপিরিয়েন্স রয়েছে। সো এই অ্যাডাপ্টটা তারা করে অভ্যস্ত। চ্যালেঞ্জ তো থাকবেই, বাট এনাফ কিনা সেটা বলবো না। এনাফ আসলে পারফরমেন্সের পরে বোঝা যাবে যে আসলে কতটুকু প্রিপারেশন আছে, বাট আমার বিলিভ যে প্লেয়াররা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর পাকিস্তানে যাওয়ার আগে যে লম্বা সময়টা ছিল, আসলে আমাদের T20 ফর্মেট আমরা বেশ অ্যাক্টিভ ছিলাম তখন আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে, বাট টেস্ট ক্রিকেটে হয়তো আমাদের অ্যাক্টিভিটিস কম ছিল, তখন প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল। বাট এই সময়ের মধ্যেও কিন্তু প্লেয়াররা সে নিজেদের প্রিপারেশনটা নিয়ে নিয়েছে এসজি বলের মাধ্যমে। সো আমার বিশ্বাস যে তারা সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। সচিবালয়ে ব্রিফিং করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, সরাসরি যাচ্ছে সেখানে। তহবিলে প্রদান করেছেন সাহায্যের জন্য। এছাড়া টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ এবং পরিষেবা সম্প্রসারণ উন্নয়নের মাধ্যমে সেবার পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্তাবিত ইউনিয়ন পর্যন্ত 4G নেটওয়ার্ক সম্প্রসারণের সকল প্রক্রিয়া শেষ করে অতি শীঘ্রই IFT জারি করা হবে। এবং আমাদের একইভাবে ICT ডিভিশনও আমরা এই এক মাসে মূলত কিছু প্রশিক্ষণের কাজ করা হয়েছে, যেগুলো আগে থেকে চলতেছিল। এবং একইভাবে যে আমাদের হাইটেক পার্কের নামকরণ পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং হচ্ছে আমাদের একইভাবে সেখানেও দুর্নীতির যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে বিবেচনা করছি। আর আমাদের 100 দিনের পরিকল্পনা রয়েছে, সেটি আমি বিস্তারিত এখানে বলছি না, সেটি খসড়া হয়েছে এবং এটি স্টেক হোল্ডার মিটিং চলছে এখন, এবং সেটি আপনারাও চাইলে নিতে পারেন। আমরা হয়তো খুব শীঘ্রই সেটি চূড়ান্ত করব এবং সেই অনুযায়ী কাজ শুরু করব। আর দ্বিতীয় যে বিষয়টি, যে শহীদদের যে স্মরণসভা হওয়ার কথা, সেই স্মরণসভাটি আমরা বলেছিলাম যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, তো সেই তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এই স্মরণসভাটি করা হবে। সেটা একটা সম্ভাব্য তারিখ 14ই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল, বা তার আশেপাশে কোনো একটা তারিখ। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেই জন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব। এবং এখন পর্যন্ত আমাদের কাছে 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত, এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে, মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আর 20,263 জন আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী। আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু আমি এর আগেও বলেছি 800-র মতো একটা তালিকা আর কি আমাদের সাথে আছে, সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে। এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজে একটা তালিকা করে তারা পাঠায়, এবং আগামী রবিবারের মধ্যেই আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাবো। আর শহীদ স্মরণসভার বাজেট নিয়ে
কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়া সমালোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এবং এখানে গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা এদিকে শিল্প এলাকায় গিয়ে মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব AHM শফিকুজ্জামান। গাজীপুরের টঙ্গীতে মতবিনিময় সভায় তিনি বলেন, ঝুট ব্যবসার দ্বন্দ্বের শিকার হচ্ছেন এই শ্রমিকেরা। কাজে ফিরতে শুরু করেছেন শিল্পনগরী গাজীপুর ও সাভার DEPZ-এর পোশাক কারখানার শ্রমিকরা। এতে স্বাভাবিক হয়েছে অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন। নির্ধারিত সময়ে বেতন দেয়া, হাজিরা বোনাস বাড়ানো, বার্ষিক পাওনা ছুটি, ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে চলছে পোশাক শ্রমিকদের অসন্তোষ। সমস্যা সমাধানে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। দাবি করেন, জুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। এ কারণেই শিল্পনগরীতে কাটছে না অসন্তোষ। সংকট সমাধানে BGMA ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। এছাড়া শুক্রবার থেকে সব কারখানা খোলা রাখার আহ্বানও জানান। যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। এটি আমাদের গোয়েন্দা রিপোর্ট আমি নিয়ে আসছি, সেখানে স্পষ্টীকরণ করা আছে এবং শ্রমিক লিডারও এটা বলবেন। এদিকে সাভারের আশুলিয়ার কর্মপরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলো বৃহস্পতিবার পর্যন্ত খোলেনি। তবে শ্রমিকরা কাজে যোগ দেয় DEPZ সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন সচল রয়েছে। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর টহল। 1 বছর চাকরির বয়স হওয়ার আগেই সেগুলো লোকগুলো ছাঁটাই করে বের করে দেয়, বোনাস দেয় না। দ্বিতীয় সমস্যা, ওয়ার্কারে 5টার পরে ডিউটি করাই, ওগুলোর ওভার টাইম দেয় না। আমরা 9টা বাজে সবাই গেটে দাঁড়াইছিলাম, মালিক পক্ষের কোনো লোকজন এসে বলে না যে তোমরা অপেক্ষা করো কিংবা আজকে বাসায় যাও, কালকে বা পরশু দিনকে মালিক পক্ষ এসে তোমাদের একটা ডিসিশন দিব। কিছু কিছু ফ্যাক্টরিতে যেগুলো খোলা আছে সেখানে আন্দোলন আছে, মানে দাবি দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা চলছে। অন্য সকল ফ্যাক্টরিগুলোতে যথাযথভাবে কাজ চলছে। শ্রম সচিব জানান, বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শতভাগ কারখানা খোলা থাকলেও গাজীপুরে মাত্র 8টি এবং আশুলিয়ায় 107টি বন্ধ রয়েছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। লুটপাটে জড়িতদের ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্টতা রাখা ঠিক হবে না, এমনটাই মনে করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB জানিয়েছে। দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানিয়েছে সংগঠনটির সভাপতি। সংকটে ঢুকতে থাকা দেশের ব্যাংক খাতের সংস্কারে যেমন নতুন নেতৃত্ব আসছে, তেমনি সংশ্লিষ্ট সংগঠনগুলোতে বুধবার 6 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে আসেন বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স BAB-র নতুন অ্যাডহক কমিটির চেয়ারম্যান। কথা বলেছেন যে এগুলো উত্তরণ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে BAB চেয়ারম্যান পরিষ্কারভাবে জানিয়ে দেন, আর্থিক খাত লুটেরাদের ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেওয়া উচিত নয়। ব্যাংকের থেকে এই সেক্টরতে থাকাই উচিত না, যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে। এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। ব্যাংক সংস্কারে গঠিত টাস্কফোর্স যেন BAB-র সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করে সে আহ্বান জানান তিনি। টাস্কফোর্স করুক, যেটাই করুক, সেটা আমাদের সাথে আলোচনা করতে হবে। আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড, আমাদের শুনতে হবে আমাদের কথা। আমরা যারা ব্যাংক পরিচালনা করি, আমরা পলিসি পরিচালনা তো আমরা করি, কাজে আমাদের সাথে আলাপ করে নিলে ভালো হয়। কাজ করার স্বাধীনতা পেয়েছেন উল্লেখ করে BAB চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিলে ব্যাংক খাতের উন্নয়নে কাজ করবে সংগঠনটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জনি হত্যা মামলায় এবার গ্রেফতার ইনু, মেনন, পলক ও মামুন। আসাদুজ্জামান মিয়ার 10 দিনের রিমান্ড আবেদন আবারও রিমান্ডে কাফি। ভারতে পালানোর সময় আটক MP ফজলে করিম। কাজে ফিরলেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। শিল্প এলাকায় গিয়ে মালিক শ্রমিকদের সঙ্গে কথা বললেন সচিব, নিজেদের স্বার্থে কর্মপরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।